বাংলায় এবার ডবল ইঞ্জিন সরকার। আর বিজেপি সরকার আসার পর 2026-এর প্রথম বাজেট পেশ করলো এই সরকার। বাংলায় কিরকম জনমুখী বাজেট পেশ করলো বাংলার জনকল্যাণমূলক এই বিজেপি সরকার, তাই নিয়ে একটু আলোচনা করে নেবো। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী শ্রমিক বাগচি। শ্রমিকদা, এই যে বিজেপি সরকারের প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে এবং তারপর যে বাজেট ঘোষণা হলো, কতটা জনকল্যাণমূলক বা জনমুখী বাজেট হলো? হ্যাঁ, দেখুন, প্রথমেই আমি আপনাদের একটা কথা বলবো যে জনগণ এই ধরনের একটা বাজেট, এটা জনগণ খানিকটা এক্সপেক্ট করেছিল। এই যে একটা সরকার চলতো 15 বছর ধরে, এদের কখনো আপনি দেখবেন না যে এই বিভিন্ন খাতে, যে খাতে এরা বলেছে যে শিক্ষার জন্য এত টাকা খরচা করা হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার স্কুল কলেজের জন্য খরচা করা হবে, আগের সরকারের আমি এই ধরনের বাজেট আমি দেখিনি। একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে যে আনঅর্গানাইজড ক্ষেত্রে সরকার সেইটার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। যেটা আমি দেখলাম যে সিভিক ভলেন্টিয়ার, এদের 2000 টাকা করে বাড়ানো হয়েছে রেমুনারেশন মান্থলি। আর একটা হচ্ছে যত ভাতা ছিল, বিধবা ভাতা, পেনশনার মানে বিধবা ভাতা থেকে শুরু করে এইটা বাড়ানো হয়েছে 500 টাকা অন্নপূর্ণা করে। হ্যাঁ যোজনা। হ্যাঁ, এগুলো 500 টাকা করে বাড়ানো হয়েছে। এবং 20% ডিএ ঘোষণা করা হয়েছে, মানে যা ডিএ ছিল তার উপরে এক্সট্রা। আগের সরকার তো ডিএই দেয়নি। এবার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে সারা পশ্চিমবঙ্গে আমি বলি, যেটা সুপ্রিম কোর্ট যে ডিএ দেওয়ার কথা বলেছিল সেই ডিএ কিন্তু আমি মানে এটা কেন জানি না, একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে কলকাতার মানুষজন। ইভেন আমার ফ্যামিলিরও লোক আছে, তারাও মানে হচ্ছে যে আগে তারা কলকাতাতে পোস্টিং ছিল, যে রিটায়ার করে গেছে। ডিএ কিন্তু কলকাতার অফিসাররা বা কলকাতার যারা সরকারি কর্মচারী তারা কিন্তু ডিএ এখনো পাননি। অথচ আপনি যদি মফস্বল দেখেন, সাউথ 24 পরগনা ছেড়ে দিয়ে, নর্থ 24 পরগনা ছেড়ে দিয়ে, মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, হুগলি বলুন, বা উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের দিকে, সেখানে কিন্তু ডিএ ঢুকে গেছে, ইররেসপেক্টিভ অফ দি আপনার হচ্ছে যে ডিপার্টমেন্টস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কেন হয়েছে আমি জানি না। এরকম তো গভর্নমেন্টের কোনো পলিসি আছে বলে যে কয়েকটা জেলা পাবে না, কয়েকটা জেলা পাবে, যেখানে সারা রাজ্যের জন্য ঘোষণা করা হয়েছে। আমি আপনার মাধ্যমে বলবো, যারা এই ব্যাপারগুলো দেখেন, আপনারা এই জিনিসগুলোকে দিকে একটু গুরুত্ব দেবেন। কারণ যখন একটা সমস্ত সরকারি কর্মচারী বা সমস্ত পেনশন হোল্ডার্সদের জন্য যখন ঘোষণা করা হয়েছে, তখন সেক্ষেত্রে সবার পাওয়াটা প্রাসঙ্গিক। আচ্ছা, এরপরে আপনার যেটা প্রশ্ন বাজেট, বাজেটে আমি এইটা বলবো, আমার মোটামুটি বাজেটটা দেখে ভালো লেগেছে, জনমুখী বাজেট। ঠিক আছে, এখনো পুরো পুরো বাজেটের মানে পুরো যে ডিটেলসটা ওটা আমাদের হাতে এসে পৌঁছায়নি। মোটামুটি যতটুকু আমি মিডিয়ার মারফত দেখেছি, কারণ কাজে ব্যস্ত ছিলাম, আমার ভালো লেগেছে। শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বেড়েছে এবং হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বেড়েছে। সঙ্গে আশা কর্মী, আইসিডিএস কর্মীদের 5,000 টাকা করে ভাতা বৃদ্ধি হলো অত্যন্ত মাসে। অত্যন্ত অত্যন্ত ভালো খবর। কারণ আমি আপনাকে বলছি যে এই যে আশাকর্মী যারা ছিলেন, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি, আমার একজন ক্লায়েন্ট ছিলেন, তিনি আশাকর্মী। মানে বলছে যে দেখুন, লোক থাকে ঠিক আছে, তারপরেও এত প্রেশার থাকে, এক একটা স্কুলে বলে যে 500-600 জন করেও বাচ্চা। ঠিক আছে, তাদের জন্য ধরুন আমি মানে তাদের পুরো মানে রান্না করা, ঠিক আছে, তাদেরকে খেতে দেওয়া একটা বড় পার্ট তাদের উপরে থাকে। তারপরে যারা ধরুন আশাকর্মী, ঠিক আছে, যাদেরকে ওই বিভিন্ন ওই সেন্টারগুলোতে, গ্রামে যত হচ্ছে আপনার ওই হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্র, সেখানে হচ্ছে যে যারা প্রেগনেন্ট মহিলা তারা যাচ্ছেন, তাদের কেয়ার করা, তাদের বাচ্চাদের কেয়ার করা, এবং হচ্ছে তাদের মানে হচ্ছে যে বাচ্চা জন্মানোর পরেও তাদের পোলিও দেওয়া থেকে শুরু করে একটা টোটাল কাজ থাকে। মুখ্যমন্ত্রী দেখবেন আজকে কিন্তু বলেছেন যে আপনারা কিন্তু আপনাদের চাননি আপনারা পূর্ববর্তী যে তৃণমূল সরকার তার কাছে পরে চেয়েছিলেন কিন্তু সেখানে পাননি, দেয়নি। হ্যাঁ, আর এই সরকারের কাছে না চাইতে পেলেন। এটাই। কারণ কারণ আমি বলছি, জাস্ট কয়েকদিন আগে আমি একটা কাজে গেছিলাম, আমি এসপ্ল্যানেড থেকে ফিরছিলাম, আমি দেখলাম যে আশাকর্মীরা মিছিল করছেন। আশাকর্মীরা মিছিল করছেন যে ন্যূনতম তাদেরকে 20,000 টাকা বেতন করতে হবে এবং হচ্ছে যে তাদেরকে সঠিকভাবে কাজ দিতে হবে। তো আমি বলবো যে আজকে তারা অনেকটাই রিলিফ বোধ করবেন, কারণ আজকে এই বর্তমান যে রাজ্য সরকার, তারা আজকে 5,000 টাকা করে তাদের যে রেমুনারেশন বা বেতন সেটা বাড়িয়েছেন। এবং আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, যেটা আগে সরকারের বাজেটে আমি কখনো দেখতে পাইনি, সেটা হচ্ছে যে
নতুন করে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগের কথা বলা হয়েছে। আগের সরকার তো নিয়োগের কথাটা ভুলেই গেছিল। পিএসসি বলে যে একটা দপ্তর ছিল, দেখুন এখানে বলতে আমার কোনো দ্বিধা নেই, কারণ এই রাজ্যের সাধারণ ছেলেমেয়েরা যাদের কেরিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করে দিয়েছিলেন গত 15 বছর, এবং যার জন্যই আপনারা দেখতে পেয়েছেন যে এই প্রাইমারি দুর্নীতি, এসএসসি দুর্নীতি, পিএসসির তো দফতরই প্রায় বন্ধ হয়ে গেছে, আবার রিক্রুটমেন্ট চালু হচ্ছে। আমি জানি না পিএসসির মাধ্যমে হবে না অন্য দফতরের মাধ্যমে হবে, সেটা পরবর্তীকালে জানা যাবে, কিন্তু রিক্রুটমেন্ট আবার চালু হচ্ছে, এটা অত্যন্ত মানে খুশির খবর। এবং আর একটা জিনিস আমার ভালো লাগলো যে শিক্ষক বা শিক্ষাকর্মী এখানে কিন্তু একটা বড় নিয়োগ হবে, এটা আমার ভালো লেগেছে। এছাড়াও আরও জনমুখী আরও বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বাজেটে, সেগুলো এক্ষুনি পুঙ্খানুপুঙ্খ আমার কাছে অতটা ডিটেলস নেই। তবে আমি মনে করি যে ডবল ইঞ্জিন সরকারের যে প্রথম বাজেট ঘোষণা হয়েছে, বাজেট যথেষ্ট জনমুখী, এবং এর ফলাফল পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চয়ই আগামী কয়েক মাসের মধ্যে তারা প্রত্যক্ষ করতে পারবেন। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে বিজেপি সরকারের এই প্রথমবার বাজেট পেশ, সেটা যথেষ্টই জনমুখী প্রকল্প এবং জনমুখী বাজেট হয়েছে, এমনটাই মনে করছেন আইনজীবী শ্রমিক বাগচি। আরেকটা পার্টি যাই। শ্রমিকদা, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার তিনি বারবার দাবি করেছেন যে এই এই যে বাজেট, এই যে ডিএ, এই সরকারি চাকুরিদের ডিএ কিন্তু দয়ার দান, কোথাও এটাও বোঝানো হয়েছে, কোথাও আবার এটাও বোঝানো হয়েছে যে আমরা চাইলে দেব, না চাইলে দেব না, এইরকমটা কোনো মৌলিক অধিকার বা অধিকারের মধ্যে আসে না এই ডিএ। না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌলিক অধিকার, মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন যে দেশের রাজধানী 4টে করা উচিত, ঠিক আছে? তো আমার মনে হয় ওনার নিজের একটা কনস্টিটিউশন লেখা উচিত, উনি অনেক কিছুই জানেন, এবং এটা নিয়ে মানে উনি কি যে বলেন, ওনার মতো রাজনীতিবিদ সারা ভারতবর্ষে খুঁজলে আপনি পাবেন না, যিনি বলতে পারেন যে দেশের 4টে রাজধানী করা উচিত, দিল্লি ছাড়াও কাজকর্মের সুবিধার জন্য দেশে আরও 3টে রাজধানী থাকা উচিত, এবং সেখান থেকে দেশের সমস্ত কাজ পরিচালিত হওয়া উচিত। এটা একমাত্র রাজনীতিবিদ হিসাবে স্বাধীন ভারতবর্ষে ওনার মুখেই আমরা শুনেছি, আর কোনো রাজনীতিবিদের মুখে আমি শুনতে পাইনি। তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই বলতে পারেন। আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে হাইকোর্টে যে মামলা হয়েছিল, ডিএর মামলা, সেই মামলাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট গেছিল। সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার বলেছে যে সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে, অন্যান্য রাজ্য যে হারে দেয় সেই হারেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে, এবং ইনিশিয়েশন 25% তারা দেওয়ার কথা বলেছিল। যদিও তখন রাজ্য সরকার টালাবাহানা করে বলেছিল 12%-এর বেশি দেওয়া যাবে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেষ যে তার ভোটের আগে বিধানসভা অধিবেশন ছিল, সেখানেও তিনি বলেছিলেন যে রাজ্য সরকার 12% ডিএ দেবে। তো তারপরে তো ভোট চলে আসে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এখন আর কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। তিনি নিজেও হেরে গেছেন, তার দলও এখন প্রায় শেষ হয়ে যাওয়ার মুখে। আপনাকে একটা কথা বলি, 20% অফ দি ডিএ এটা অলরেডি ঘোষণা হয়ে গেছে আজকের বাজেটে, আর ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন, কিন্তু আপনাকে আমি যেটা আগেও বলেছি যে কিছু একটা কারণের জন্য ওই 12% হোক 13% হোক, সেই ডিএটা কিন্তু অন্যান্য জেলাগুলোর কর্মচারীরা পেয়ে গেছেন, পেনশন হোল্ডাররা পেয়ে গেছেন, কিন্তু কলকাতা বা শহরতলির কর্মচারীরা বা পেনশন হোল্ডাররা এখনো পর্যন্ত সেটা পাননি। এটা যেন আপনার মাধ্যমে আমি অনুরোধ করছি যে কর্তৃপক্ষ এই ব্যাপারটার দিকে যেন নজর দেয়, কারণ সুপ্রিম কোর্টের ডাইরেকশন রয়েছে, এবং হচ্ছে যে এটা পাস হয়ে গেছে, এবং বর্তমান রাজ্য সরকার 20% ডিএর কথা ঘোষণা করেছে। আশা করি ভবিষ্যতে সরকারি কর্মচারীদের ডিএ পেতে আর কোনো অসুবিধা হবে না। ডবল ইঞ্জিন সরকার অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে যতদিন রয়েছে, এই সরকারটা যতদিন রয়েছে, মুখ্যমন্ত্রী যখন নিজে ঘোষণা করেছেন, এবং আপনাকে মনে রাখতে হবে যে এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন, এবং তিনি ওই যে কথাগুলো বলেছেন, ঠিক আছে, এনার কথাগুলো ভিত্তিহীন, আর তিনি নিজেকে অনেক কিছুই মনে করতে পারেন, তিনি নিজেকে অনেক বড় আইনজীবীও মনে করেন, কিন্তু এখানে তিনি যখন মামলা করতে এসেছিলেন আইনজীবীরা তাকে চোর চোর তকমা দিয়েছিল, সুতরাং তার কথার কোনো গুরুত্ব এখন আর আছে বলে হেরে যাওয়ার পর আমার মনে হয় না। তাহলে কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক? এটা শুভেন্দু অধিকারী বক্তব্যতে স্পষ্ট হতে হবে না। পশ্চিমবঙ্গের মানুষ 4 মে 2026-এ এটা
অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যখন 15,105 ভোটে শুভেন্দু অধিকারী ভবানীপুরে জিতে গেছেন। দেয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেছিল 2021 সালে। কারণ আপনাকে আমি বলছি 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শুভেন্দু অধিকারীকে একটা কার্যত চ্যালেঞ্জ করেছিলেন যে আমি নন্দীগ্রামে দাঁড়াবো, এবং সেখানে 1200-র বেশি ভোটে তিনি নন্দীগ্রামে কিন্তু হেরে গেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। সুতরাং 5 বছর আগে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে, যিনি তখন নন্দীগ্রামের এমএলএ ছিলেন, তার কাছে অলরেডি হেরে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি ভবানীপুরে দাঁড়িয়ে যেতেন। আর এইবার ভবানীপুরের তথা কলকাতার মানুষ এতদিনের যে লড়াকু প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার একটা বিশাল রাজনৈতিক ইতিহাস রয়েছে, কিন্তু চুরি করার জন্য, চিটিংবাজি করার জন্য এবং তার ভাইপোর দলটাকে নিয়ে নোংরামি করার জন্য আজকে মানুষ কিন্তু তার বিরুদ্ধে ভোট দিয়েছে। এবং বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে বলা যেতে পারে ভবানীপুরে 100-200 ভোটে নয়, 15,105 ভোটে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। নন্দীগ্রাম থেকেও এই মুখ্যমন্ত্রী জিতেছেন, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু তার জেতার মার্জিন অনেক কম, তৃণমূলের থেকে 5-6 হাজার ভোট, এখানে 15,000 ভোট। সুতরাং সেই দিনই পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিত করে দিয়েছে যে এই দলটাকেও তারা চায় না, এবং এই প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী তাকেও তারা চায় না।